আমরা যেদিকে চোখ রেখেছিলাম যে কলকাতায় ইডির অভিযানে রাজ সেই আজ পড়েছে দিল্লিতে। দেবাশিস, তুমি দেখেছো আজকে সকাল থেকে নাগারে আমরা দেখিয়ে গিয়েছি যে সেখানে দিল্লিতে অমিত শাহর দফতরের সামনে রীতিমতো 8 তৃণমূল সাংসদের ধর্ণা। সেই ধর্নায় ডেরেক ওব্রায়েন থেকে শতাব্দী রায়, মহুয়া মৈত্র তারা প্রত্যেকে ছিলেন এবং সেখানে তুলকালাম পরিস্থিতির সৃষ্টি হয়। রীতিমতো সেখানে টেনে হিচড়ে ধস্তাধস্তি পুলিশের সঙ্গে টেনে হিচড়ে তাদেরকে তোলা হয় এবং এই গোটা বিষয় নিয়ে সাংসদরা তারা কি বলছেন একবার আমরা শুনে নেব। You're looking now. You're seeing what is happening with Amit Shah Delhi police. You're seeing what is happening to MPs. All our MPs have been picked up. Come, Governor. Governor. No. আমাদের সবাইকে অ্যারেস্ট করে দিল্লির পার্লামেন্ট স্ট্রিট পুলিশ স্টেশনে নিয়ে এসেছে। বাংলার মানুষ কালকে দেখেছে কিভাবে অমিত শাহের নির্লজ্জ পুলিশ একটা 7-8 বছরের পুরনো কয়লা কেলেঙ্কারিকে সামনে রেখে সেই অজুহাত দিয়ে ইডিকে ও প্রতীক জৈন এবং আইপ্যাকের অফিসে ঢুকিয়ে তৃণমূল কংগ্রেসের যত রাজনৈতিক তথ্য, যত আমাদের ইলেকশন, আমাদের নির্বাচনী যা তথ্য, যত সার্ভে, ক্যান্ডিডেট লিস্ট সবকিছু চুরি করার জন্য কিভাবে ইডিকে তারা প্রতীক জৈন এবং আইপ্যাকের অফিসে পাঠিয়েছে। যদি কোনো কোল কেস, কোনো কয়লা কলঙ্কারির যদি কিছু থাকতো তাহলে 7 বছর ধরে তো ঘুমোচ্ছিল তারা। 7 বছর ঠিক এখন SIR চলছে, 1 মাস বাদে ভোট, তারা হঠাৎ জেগেছে যে কয়লা কেলেঙ্কারি হয়েছিল। আর 7 বছরের সেই তথ্য তারা এখন প্রতীক জৈনের কম্পিউটার তার ফাইলের মধ্যে পাবে না? এখন যেটা চলছে, যে আইপ্যাকের কাজ চলছে, পার্লামেন্ট পুলিশ স্টেশনে নিয়ে এসে ডিটেইন করে দিয়েছে। জানি না ওরা কি করবে। এত অসভ্যতে আমরা তো শান্তিপূর্ণ ভাবেই ধর্নায় ছিলাম, আমাদের প্রোটেস্ট করার ছিল, আমাদের প্রোটেস্ট করার কারণ আছে, আমরা যেটা করতেই পারি, কারণ যে কালকের ঘটনা ঘটিয়েছে এবং ইলেকশনের সময় ওদের নানা রকম অসভ্যতা শুরু হয়, এটা তার একটা লক্ষ্য। আমাদেরকে জোর করে কিভাবে তুলে দিতে ক্যামেরা আপনাদের কাছে আছে, প্রত্যেকটা ক্যামেরার প্রত্যেকটা এমপি কে সঙ্গে কি বিহেভ করেছে ওরা। যতবার আমি তো বলছি যে আমরা হেঁটে যাচ্ছি, আপনারা ছাড়ুন, আপনারা ঠিক করে আমাদের সঙ্গে হাঁটুন, টানা জোর করে হিটছে, প্রত্যেকের ব্যথা লাগেছে, এমন অবস্থা করেছে। এই অসভ্যতা এরা করেছে, তা বাংলা দেখলো এবং আমরা কিন্তু কোনো কিছু করিনি, এরাই করেছে। যে ছবি দেখছিলাম সঞ্চারে, তুমি দেখাচ্ছিলে দিল্লির ছবি, যেখানে আমরা দেখতে পাচ্ছি প্রতিমা মণ্ডল, শতাব্দী রায়, মহুয়া মৈত্র, বাপি হালদার, ডেরেক ওব্রায়েন, সাকেত গোখলে, কীর্তি আজাদ এবং শর্মিলা সরকার, এই সমস্ত সাংসদ, রাজ্যসভার সাংসদ বা লোকসভার, তারা উপস্থিত ছিলেন। এবং তারপরে যে বিক্ষোভ দেখালো পুলিশ কিন্তু টেনে হিচড়ে তাদেরকে সরিয়ে দিলেন সেখান থেকে, অর্থাৎ যেখানে তারা বসে পড়ে বা দাঁড়িয়ে প্ল্যাকার্ড নিয়ে বিক্ষোভ দেখাচ্ছিলেন। আর এই বিষয়ে প্রতিক্রিয়া জানিয়েছেন রাজ্য বিজেপির সভাপতি শ্রমিক ভট্টাচার্য। কি বলেছেন তিনি শোনাবো আপনাদের, শুনুন। तृणमूल कांग्रेस पश्चिम बंगाल की जनता के सामने धरना नहीं दे सकते। पश्चिम बंगाल की जनता तृणमूल कांग्रेस को पहचान गया। आज पूरा पश्चिम बंगाल का स्थिति देखकर भारत की आम जनता हंस रहा है। ये एक मुख्यमंत्री जो संवैधानिक शपथ लेकर प्रशासनिक उच्च पद में बैठे हुए हैं, वो जाकर सरकारी काजकाज में हस्तक्षेप कर रहे हैं, ईडी ऑफिसर से फाइल छीन रहे हैं। वो तो कोई पॉलिटिकल पार्टी का ऑफिस नहीं था, उस संस्था के साथ उसका संबंध क्या था? जो जांच हो रहा है वो किसका खिलाफ हो रहा है? गोल्ड स्कैम और हवाला लेकर के। तो तृणमूल कांग्रेस का कार्यकर्ता, तृणमूल कांग्रेस का नेता ये कोल माफिया लोगों का साथ, ये हवाला का साथ युक्त है। तृणमूल कांग्रेस एंड करप्शन इज सिनोनिम। দেবাশিস, যে ঘটনাক্রম আস্তে আস্তে যেদিকে যাচ্ছে সেদিকে কিন্তু বোঝা যাচ্ছে যে কলকাতার আঁচে এবার এই ঠান্ডাতেও কিন্তু রীতিমতো তপ্ত হচ্ছে দিল্লি। একদমই তাই, তপ্ত হচ্ছে দিল্লি। এবং সেটা নিয়ে বিশ্বজিৎ বাবুর কাছে আমার দ্বিতীয় প্রশ্ন। আপনি কিছুক্ষণ আগে বললেন যে অ্যাডভান্টেজে আছেন মমতা বন্দ্যোপাধ্যায়, অন্ততপক্ষে ভোটের আগে একটা ইস্যু এবং যেটা নিয়ে প্রচার করবে তৃণমূল অ্যাডভান্টেজে। বিশ্বজিৎ, আপনার কি মনে হচ্ছে এটা দিল্লিও ছুঁয়ে গেল, মানে একটা সর্বভারতীয় ইস্যু? কারণ আমরা দেখেছি গতকাল বিজেপির ন্যাশনাল স্পোক পার্সন এবং রাজ্যসভার সাংসদ সম্বিত পাত্র তিনিও কিন্তু রিয়াকশন দিয়েছেন এবং দিল্লির একাধিক নেতা নিয়ে কথা বলেছেন। হ্যাঁ, এটা তো দিল্লিতে পৌঁছে গেছে, কারণ লড়াইটা এখন শুরু হচ্ছে রাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রী বনাম কেন্দ্রের স্বরাষ্ট্রমন্ত্রী। এবং ইডি যে ঘটনা ঘটিয়েছে তার ক্ষেত্রে কালকে যে ঘটনাই ঘটেছে, শান্তিপূর্ণভাবে তৃণমূল কংগ্রেসের সাংসদরা অমিত শাহের দপ্তরের পাশে বসেছিল, কিন্তু যেভাবে টানা হিচড়ে তাদেরকে নিয়ে যাওয়া হলো, সাধারণ মানুষ যখন বসে তাদেরকেও সেভাবে নিয়ে যাওয়া হয়। এই শান্তিপূর্ণ যখন অবস্থান রয়েছে, তারা বসেছে, তখন এভাবে না করলেও ভালো হতো। এইটা একটা নেগেটিভ বার্তা দিচ্ছে, অর্থাৎ রাজ্যের মানুষের কাছে। এরা তো রাজ্যের মানুষের প্রতিনিধি হিসাবে তাদের কথা বলার জন্য দিল্লিতে গেছে। দেখুন, একটা কথা না বলে পারছি না,
ইডি কিন্তু বিভিন্ন সময় ভর্তিষ্ঠ হচ্ছে সুপ্রিম কোর্টের দ্বারা। আমি 2025 সালের মে মাসে সুপ্রিম কোর্টের এই ঘটনা বলবো, যেখানে তামিলনাড়ুর দুটো মামলার ক্ষেত্রে বিচারপতি গাওয়াই এবং চন্দ্রশেখর এরা দুজন বলল যে ইডি যে কাজ করছে সে হচ্ছে অনাধিকার হস্তক্ষেপ করছে। এটা সরাসরি ইডিকে বলে দিল যে এটা যুক্তরাষ্ট্রীয় কাঠামোতে আঘাত করছে, কারণ তামিলনাড়ুর মদ কেলেঙ্কারি মামলা এবং আরো একটি মামলা তামিলনাড়ুর, এই দুটি মামলার ক্ষেত্রে ইডিকে ভৎসনা করছে সুপ্রিম কোর্ট। অর্থাৎ সব ক্ষেত্রে যে ইডি সাফল্য পাচ্ছে এটা নয়, বরং ইডি কোনো কোনো ক্ষেত্রে তার যে গণ্ডি আছে সেই গণ্ডি অতিক্রম করছে। এটা কিন্তু আমার আপনার কথা না, এটা সুপ্রিম কোর্টের বিচারপতিরা তাদের শুনানির সময় এই মন্তব্য করছেন, এবং এটা বেশি দিন আগেও না, 2025 মে মাসের ঘটনা। তাহলে এরকম একটা ক্ষেত্রে ইডির বিরুদ্ধে যখন জনমত তৈরি হচ্ছে, ইডির বিরুদ্ধে রাজনৈতিক দলগুলো যখন বলছেন যে এটা একটা রাজনৈতিক অস্ত্র, এবং সত্যি তো যে প্রশ্ন আজকে সাংসদরা করছে সে প্রশ্ন সাংবাদিকরা করছে, এতদিন কোথায় ছিলেন? যদিও এটা বলে রাখি যে কোনো টাইম বাউন্ড থাকে না এইসব মামলার ক্ষেত্রে, কিন্তু মানুষের পারসেপশন তো, দৃষ্টিকটুর কথা বলছিলাম যে এতদিন চুপ করে থাকলো, হঠাৎ করে যখন এসআইআর, যখন রাজনৈতিক আবহাওয়া একেবারে উত্তপ্ত রাজ্যের, সেই সময়ে ইডি চলে এলো এবং মমতা বন্দ্যোপাধ্যায় তো অভিযোগ করছেন। দেখা যাক এই অভিযোগের মান্যতা কোথায় আসে। যে আমার একেবারে অধ্যাপক রাজনৈতিক আলোচক বিশ্বজিৎ দাস তিনি বলছিলেন যে পুরো ঘটনাকে কেন্দ্র করে সঞ্চারী যেটা আমরা দেখতে পাচ্ছি যে সেটা হচ্ছে খানিকটা অ্যাডভান্টেজ পজিশনে, এবং ভোটের আগে কেন ইডির হানা এবং ইডির যে কনভিকশন রেট সেটা নিয়েও কিন্তু প্রশ্ন উঠে গেল যে সাফল্যের জায়গাটা যখন নেই তখন কেন্দ্র সরকারের তোতাপাখি হিসেবে তোমার মনে থাকতে পারে বহুদিন আগে কংগ্রেস জমানায় সুপ্রিম কোর্টের করা একটা মন্তব্য, সেটা আবার একবার তার রিপিটেশন হলো কিনা সেটা সময় বলবে। তবে একটা জায়গা খুব পরিষ্কার যে যখন যেহেতু হাইকোর্টের দ্বারস্থ হয়েছে সবাই, হাইকোর্টের শুনানিতে বোঝা যাবে যে এই ঘটনা কোন দিকে টার্ন নেয়। কারণ আজকে কিন্তু বিচারপতিদের মামলার প্রথম শুনানি রয়েছে, তারা শুনবেন, দুটো মামলাই শুনবেন, উভয় পক্ষকেই শুনবেন, এবং তারপর একটা সিদ্ধান্ত আইনিভাবে কী নেওয়া হয় সেদিকে কিন্তু দেখা যাবে। তবে পাশাপাশি সঞ্চারী বলবো যে প্রতিবাদ, স্লোগানিং, পোস্টারিং, রাস্তায় নামা এগুলো কিন্তু আরো জোর কদমে শুরু হলো, এবং সেগুলো নিয়ে কিন্তু আমাদের এই জিরো আওয়ারের পরবর্তী পর্ব থাকবে। একেবারে।